আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করবেন। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি চলেছে। ভোটগ্রহণ আগামীকাল। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা আজও চলবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনের পাশাপাশি ওড়িশায় ৫৯টি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর শুল্ক বৃদ্ধি ১ মাস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভুটান নরেশ জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করবেন। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং আইবি রয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রধান ও অন্য বরিষ্ঠ আধিকারিকরা ওই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এদিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলায় সন্ত্রাসবাদীদের হামলায় এক প্রাক্তন সেনাকর্মী প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, বেহিবাগ এলাকায় জঙ্গি আক্রমণে ওই আধিকারিকের স্ত্রী ও মেয়েও জখম হয়েছেন। হামলার পর রক্তাক্ত অবস্থায় ৩ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ওই সেনাকর্মী প্রাণ হারান। গুরুতর জখম অবস্থায় স্ত্রী ও মেয়ের হাসপাতালে চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা করেছেন। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ১,৫৬,০০,০০০-এরও বেশি ভোটদাতা ৬৯৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এর জন্য প্রচার শেষ হয়েছে গতকাল। ভোট গণনা শনিবার ৮ই ফেব্রুয়ারি। উল্লেখ্য, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মোতায়েন করা হয়েছে ১,৮০,০০০ ভোটকর্মী। ভোটের আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২২০ কোটি টাকারও বেশি নগদ, মদ, মাদক ও মূল্যবান ধাতু উদ্ধার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৮ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় ২০ গুণ। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর থেকে সি-ভিজিল অ্যাপের মাধ্যমে ৭,৪৯৯টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৩২টি বকেয়া রয়েছে। এদিকে নির্বাচন কমিশন দিল্লি বিধানসভা, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু বিধানসভার একটি আসনের উপনির্বাচনের জন্য বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল ভোটগ্রহণের দিন সকাল ৭টা থেকে বিকেল ৬:৩০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন টেলিভিশন ও রেডিও চ্যানেল সহ সমস্ত গণমাধ্যমকে এই নির্দেশ মেনে চলতে বলেছে। ভোটদান পর্বের ৪৮ ঘণ্টা পর্যন্ত ইলেকট্রনিক্স মাধ্যমে জনমত সমীক্ষা সম্প্রচারের ওপরেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা আজও চলবে। গতকাল আলোচনার সূত্রপাত করে বিজেপি সাংসদ কিরণ চৌধুরী বলেন, দেশে কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকার উল্লেখযোগ্য বহু উদ্যোগ নিয়েছে। কৃষিক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিরোধীরা মিথ্যা প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি সাংসদ বলেন, ইউপিএ সরকার ড স্বামীনাথন কমিটির দেওয়া সংস্থানগুলি হিমঘরে পাঠিয়ে রেখেছিল। তিনি বলেন, Viksit Bharat is not just about economic development. It is about breaking the chains of dependence, achieving modernization, and ensuring that our political, economic, and social progress go hand in hand. And this is the dream of every citizen in India today. Viksit Bharat is a profound reflection of the dreams of the sages and visionaries such as Swami Vivekanand. Indian economy now records a steady credit growth, and by 2047, we envision India as a 30 trillion economy, third largest in the world. উচ্চকক্ষে বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দামে পতনের বিষয়টি উত্থাপন করেন। তার অভিযোগ, সরকার প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ করছে না। সাধারণ মানুষের কথা না ভেবে সরকার মুষ্টিমেয় শিল্পপতিদের সুবিধা করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ये सरकार अमीरों के विकास की गारंटी दी है। आम जनता के दुख और मुसीबत इसलिए लगातार बढ़ रहे हैं। अगर आप देश के हित में कुछ बातें बोलते हो तो मैं समझता हूँ कि आप सबके लिए कहते हो, सबका विकास आप चाहते हो। गरीबों का कोई विकास नहीं, इन्फ्लेशन में मर रहे हैं, अनएम्प्लॉयमेंट है, इसकी कोई आपका चिंता नहीं। আলোচনার মাঝে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই অভিযোগ খণ্ডন করে বলেন, এনসিআরবির তথ্য অনুযায়ী 10 বছরের ইউপিএ জামানায়
কৃষকের আত্মহত্যার সংখ্যা 10 বছরের এনডিএ কার্যকালের তুলনায় 57% বেশি। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়ান কৃষি, বেকারত্ব ও মহিলাদের সংরক্ষণের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, এনডিএ সরকারের গত 5 বছরে কৃষিক্ষেত্রে মজুরির পরিমাণ সামান্যই বেড়েছে। প্রতি 5 জন চাষির মধ্যে 2 জনই ঋণভারে জর্জরিত। ডিএমকে, বিজেডি, শিবসেনা, ওয়াইএসআরসিপির সাংসদরাও আলোচনায় অংশ নেন। লোকসভায় আলোচনা চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির এবারের ভাষণে গতবারের মতো একই রকম। বেকারত্বের বিষয়টি উল্লেখ করে শ্রী গান্ধী বলেন, তরুণ সম্প্রদায়ের মধ্যেই দেশের ভবিষ্যৎ নিহিত আছে, ফলে তাদেরকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। দেশের বিকাশ ঘটলেও এই সমস্যার সমাধান হয়নি। সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি ভাবনার দিক থেকে যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ হলেও তা কার্যকরভাবে রূপায়িত করতে সরকার ব্যর্থ হয়েছে। সংবিধান দেশের সর্বশ্রেষ্ঠ এবং সংবিধানই দেশ শাসন করবে বলে শ্রী গান্ধী উল্লেখ করেন। এর আগে প্রস্তাবটি সভায় উত্থাপন করে বিজেপির রণবীর সিং বিধুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কাজকর্ম এবং জনকল্যাণমূলক প্রকল্পের কথা সকলকে স্মরণ করিয়ে দেন। দেশে বেকারত্বের হার গত অর্থবছরে 3.2% নেমে এসেছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারঞ্জলাজে জানান, শ্রমশক্তির মেয়াদী সমীক্ষা পিএলএফ দেশে বেকারত্বের হার কমার কথা জানিয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু প্রকল্পের কর্মসূচি হাতে নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী 2-3 বছরে 100টি অমৃত ভারত ট্রেন, 90টি নবভারত ট্রেন এবং 200টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী বৈষ্ণব গতকাল বলেন, 2025-26-এর কেন্দ্রীয় বাজেটে রেল সুরক্ষার জন্য সংস্থান রয়েছে 1,16,000 কোটি টাকার। 50 नई नमो भारत ट्रेन, 100 नई अमृत भारत ट्रेन, जो कि फुल्ली जो हमारे सबसे गरीब से गरीब वर्ग है और श्रमिक वर्ग है उनके लिए बहुत कम कीमत में लंबी जर्नी कर सके। और वंदे भारत ट्रेन 200 नई, जिसमें स्लीपर और चेयर कार दोनों इंक्लूडेड है, और 1000 नए पुल और फ्लाईओवर्स अप्रूव हुए इस बजट में। इस साल इसमें 1,14,000 करोड़ रुपए का रेलवे की सेफ्टी में इन्वेस्टमेंट है और आगामी वर्ष में 1,16,000 करोड़ रुपए का सेफ्टी में इन्वेस्टमेंट होगा। এদিকে এবছর পশ্চিমবঙ্গে রেল প্রকল্পগুলি রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার বাজেটে 13,955 কোটি টাকা বরাদ্দ করেছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন। বাজেটে রাজ্যের প্রাপ্তি নিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন, এই পরিমাণ ইউপিএ জমানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রকের দায়িত্বে ছিলেন তার থেকে 3 গুণ বেশি। তিনি বলেন, রাজ্যের 101টি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবারের বাজেটে 100টি অমৃত ভারত ট্রেনের প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি এ রাজ্য থেকে যাতায়াত করবে। অন্যদিকে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ওড়িশায় 59টি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। এর জন্য 2025-26 আর্থিক বছরে এই প্রকল্পের জন্য 2,379 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংবাদ মাধ্যমে গতকাল ভার্চুয়ালি শ্রী বৈষ্ণব জানান, 2025-26-এর কেন্দ্রীয় বাজেটে ওড়িশার রেলক্ষেত্রের জন্য কেন্দ্র 10,559 কোটি টাকা ধার্য করেছে। ভুবনেশ্বর নিউ, লিঙ্গরাজ টেম্পল রোড, কটক, রাউরকেল্লা, অঙ্গুল, ঢেঙ্কানাল, বালেশ্বরের মতো প্রধান স্টেশনগুলিকে অত্যাধুনিক মানের করে তোলা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর উপর শুল্ক বৃদ্ধি 1 মাস পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সিনবামের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে এবং অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধে সাহায্য করার জন্য আমেরিকা মেক্সিকোর সীমান্তে 10,000 সেনা পাঠাতে সিনবাম সম্মত হয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও আলোচনা চলছে। উল্লেখ্য, মেক্সিকো, কানাডা, চীনের পণ্যের উপর মার্কিন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আজ কার্যকর হওয়ার কথা। এবার মহাকুম্ভের খবর। ভুটান নরেশ জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ প্রয়াগরাজে মহাকুম্ভে যাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে তিনি পুণ্য স্নান করবেন। ভুটানের রাজা গতকাল উত্তরপ্রদেশের লখনৌ পৌঁছান। তিনি প্রয়াগরাজে অক্ষয়ভাট ও বড়ে হনুমান মন্দিরও পরিদর্শন করবেন। ডিজিটাল মহাকুম্ভ অভিজ্ঞতা কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মহাকুম্ভের বিভিন্ন দিকও খতিয়ে দেখবেন ভুটান নরেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন। শ্রীলঙ্কায় আজ ৭৭তম জাতীয় দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে সরকারি অনুষ্ঠানটি হবে কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। সেখানে সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে বিশেষ ভাষণ দেবেন। গালেতে শ্রীলঙ্কার নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া হবে গান স্যালুট।
আইএসএল ফুটবলে কটকের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে গতকালের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। দুটি দলই দুটি করে গোল করেছে। এদিকে আইএসএল ফুটবলে এফসি মোহনবাগান আগামীকাল পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। সল্টলেক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করবেন। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি চলেছে। ভোট গ্রহণ আগামীকাল। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।